চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে আজও বিক্ষোভের ডাক। ইশরাক সমর্থকদের 24 ঘন্টার আলটিমেটাম। ভোলার মেঘনায় অপরিকল্পিত বালু উত্তোলন করে বাঁধ নির্মাণ, স্থায়িত্ব নিয়ে প্রশ্ন, হুমকিতে হাজার কোটি টাকার প্রকল্প। বছর ঘুরেও ঘূর্ণিঝড় রেমালের ক্ষত বয়ে বেড়াচ্ছে উপকূল। বরগুনায় শিক্ষা প্রতিষ্ঠান মেরামতে অর্থ লোপাটের অভিযোগ। গ্রীষ্মের ফুলে মন্ত্রমুগ্ধ নগরবাসী, ফলের গন্ধে ভরা মধুমাস জ্যৈষ্ঠের বাজার। ভারসাম্য ফেরাতে বেশি গাছ লাগানোর পরামর্শ। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি তানজিম শাফিন এবং আমি সুমাইয়া রাত্রি। সরকারি চাকরি অধ্যাদেশ জারির প্রতিবাদে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে প্রায় অচল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। সোমবার সকাল থেকে কর্মসূচি পালন শেষে মঙ্গলবার ফের বিক্ষোভের ডাক দিয়েছেন তারা। সঙ্গে সারা দেশের কর্মচারীদের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে সচিবালয় সহ প্রধান উপদেষ্টার কার্যালয়ের আশপাশে সভা সমাবেশ না করার নির্দেশনা মানার আহ্বান জানিয়েছে ডিএমপি। আর জানাচ্ছেন আসিফ ইকবাল খান। সকাল থেকেই সচিবালয়ের বিভিন্ন ভবন থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে একত্রে জড়ো হতে থাকেন সচিবালয়ে কর্মরত কর্মচারীরা। হাতে প্ল্যাকার্ড আর কণ্ঠে সরকারি চাকরি আইন 2025 বাতিলের দাবি। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এরপর থেকেই আন্দোলনে নামেন সচিবালয়ে কর্মরত কর্মচারীরা। আন্দোলনের মধ্যেই রোববার রাতে অধ্যাদেশ জারি করে সরকার। বিদ্যমান আইন অনুযায়ী কোনো কর্মচারীর অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে অন্তত 7 থেকে 8টি ধাপ পার করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়ার আগে বিভিন্ন তদবিরে শাস্তি নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। সরকারি চাকরি আইনে কমিয়ে আনা হয়েছে এই ধাপের সংখ্যা। এতে অল্প সময়ের মধ্যেই সরকারি কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া যাবে যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা। তবে বিক্ষোভকারীদের দাবি, সংশোধিত আইনে ব্যক্তিগত দাসত্ব ও ভয়ভীতির পরিবেশ তৈরি হবে প্রশাসনে। শৃঙ্খলা ভঙ্গসহ নানা কারণে শাস্তির বিধান থাকলেও আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ রাখা হয়নি বলে অভিযোগ করেন তারা। এতে নানা ধরনের বৈষম্য ও হয়রানির শিকার হবেন বলে মনে করেন তারা। কিছু সংশোধন এখানে আসুক, যেটা আমরা মনে হয় যে না আমরা স্যাটিসফাইড, যে না আমাদের আস্থার জায়গা আছে। কেউ অপরাধ করলে যেন তাদেরকে সু করার অপশনও থাকে, কেউ যদি অপরাধ না করে সে যেন সর্বোচ্চ বিচারটা পায়। এখন যে আইনটা করছে এই আইনে কোনো কিছু থাকবে না, আত্মপক্ষ সমর্থন নাই, কিছু নাই। তাৎক্ষণিকভাবে আমাদেরকে একটা বহিষ্কার করে চাকরিচ্যুত করতে পারবে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়া যদি চাকরি এভাবে চলে যায় তাহলে সবাই একটা শঙ্কায় থাকবে। পরে দুপুরে এই নিয়ে আইন উপদেষ্টার সাথে বৈঠকের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। তাই আগামীকালও কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে স্থগিত করা হয় দিনের কর্মসূচি। মাননীয় আইন উপদেষ্টা মহোদয় রাষ্ট্রীয় জনগুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমাদেরকে অবহিত করেছেন যে আয়োজনে যমুনাতে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে মিটিংয়ে বা সভায় উপস্থিত থাকবেন। আগামীকাল সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদের প্রতি অনুরোধ থাকলো, আপনারা অবশ্যই আপনাদের যার যার অবস্থান থেকে কর্মসূচি পালন করবেন যতক্ষণ পর্যন্ত সচিবালয় থেকে আমরা কোনো নির্দেশনা না দেব। বিক্ষোভের প্রভাব পড়ে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের স্বাভাবিক কার্যক্রমে। এক পর্যায়ে বন্ধ করে দেওয়া হয় সচিবালয়ের প্রধান ফটকও। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। 24 ঘন্টার মধ্যে ইশরাক হোসেনকে শপথ না পড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ডিএসসিসির শ্রমিক কর্মচারীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব এখনও বুঝিয়ে না দেয়ায় সোমবার সকাল থেকেই ফের নগর ভবন অবরোধ করে রাখেন তারা। এদিকে নগর ভবনের টানা আন্দোলনে বন্ধ রয়েছে সব ধরনের সেবা কার্যক্রম। সিউল আহমেদের প্রতিবেদন। চলছে 13তম দিনের মতো আন্দোলন, বন্ধ আছে নাগরিক সেবা। দাবি একটাই, ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়াতে হবে।
সকাল 11টার পর থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জড়ো হতে থাকে ইশরাক সমর্থিত নেতাকর্মীরা। এদিনও নগর ভবন ছিল তালাবদ্ধ। এ সময় তারা বলেন, দ্রুততম সময়ের মধ্যে ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে ডিএসসিসি মেয়র ঘোষণা করতে হবে। কোনো প্রশাসক নয়, মেয়রের অধীনেই কাজে ফিরতে চান তারা। আমরা যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত, আমরা বিএনপির একটা শাখা সংগঠন। যদি আমাদের নির্বাচিত মেয়রকে আমাদেরকে না দেয়, তাহলে তার সাথে আমাদের সম্পর্ক থাকবে না, থাকবে কাদের? অনির্বাচিত কোনো প্রশাসক আসলে তারা জোর করে আমাদের দিয়ে দাবি আদায় করা হয়, জোর করে কাজ করানো হয়, যেটি কি না। ঠিক আছে, আর নির্বাচিত মেয়র আসলে রাত 3টা বাজেও আমি ফোন দিলে পাবো। সেবামূলক কাজগুলো এখন কিন্তু স্থগিত আছে। আমরা কিন্তু এটা চাচ্ছি না। আমরাও চাচ্ছি না যে এই ধরনের কোনো সময়টা বেশি যাওক, এটা আমরা চাচ্ছি না। দুপুরের পর আগামী দিনের কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরত নেতারা। আগামী 24 ঘন্টার মধ্যে ইশরাক হোসেনকে মেয়র শপথ না পড়ানো হলে কঠোর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ডিএসসিসির শ্রমিক কর্মচারীরা। সামনের 24 ঘন্টার ভিতরে ইশরাককে যদি ঢাকার মেয়র হিসাবে শপথ পড়ানো না হয়, তাহলে আমরা কঠিন থেকে কঠিনতর আন্দোলনে চলে যাব। এদিকে ডিএসসিসি প্রশাসকের সাথে ফোনে কথা হয় এখন টিভির। তিনি জানান, নাগরিক সেবা কবে থেকে শুরু হবে এই বিষয়ে তিনি কিছুই জানেন না। আপনাদের কি কার্যক্রম সব বন্ধ এখনো? কবের মধ্যে চালু হবে কোন আইডিয়া? কোরবানি হাটের ইজারাগুলোকে আপনারা দিচ্ছেন? না, এখন দিতে পারিনি। আন্দোলন চললেও নগর ভবনের জরুরি সেবা যেমন পরিচ্ছন্নতা, মশক, বর্জ্য ও সড়কবাতির কাজ চলমান থাকবে বলে জানায় আন্দোলনকারী কর্মচারীরা। সিউল আহমেদ, এখন, ঢাকা। প্রতি বছরই ছোট হয়ে আসছে ভোলার মানচিত্র। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয় শত শত পরিবার। প্রতি বর্ষাতেই দ্বীপ জেলাটির এমন চিত্র দেখা যায়। এবারও নদী তীর থেকে বালু তুলে ঠিক সেই তীরেই চলছে বাঁধ নির্মাণের কাজ। যদিও কাজের স্থায়িত্ব নিয়ে আছে অভিযোগ, ফলে নতুন নতুন প্রকল্প নেওয়া হলেও সমাধানটা থেকে যাচ্ছে ধোঁয়াশায়। প্রশ্ন থেকেই যায়, প্রকল্পের নামে এই বিশাল ব্যয় কি সত্যি নিরাপত্তা দিচ্ছে? ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন আর ছবি তুলেছেন অঙ্কুর রায়। ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর তীর ঘেঁষে চলছে ড্রেজিং। নদীর বুক চিরে তোলা হচ্ছে বালু, আর সেই বালু দিয়ে নদীর তীরে চলছে হাজার হাজার কোটি টাকার বাঁধ, সিসি ব্লক ও সুইচ গেট নির্মাণের কর্মযজ্ঞ। ভোলা সদর, দৌলত খান, মনপুরা, বুরহানুদ্দিন, তজুমুদ্দিন আর লালমোহন উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের 4টি প্রকল্পে 3.5 কোটি টাকার কাজ চলমান রয়েছে, যার মধ্যে বাঁধ নির্মাণ, সিসি ব্লক, সুইচ গেট নির্মাণ, সাবমার্সিবল স্পার নির্মাণ, জিও ব্যাগ ও টিউব ডাম্পিং এবং ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর নতুন নতুন প্রকল্প নেওয়া হলেও সুফল মেলে না। প্রতি বর্ষাতেই ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। ঠিকাদারদের অনিয়মের কারণে হাজার হাজার কোটি টাকার প্রকল্পগুলো পড়ছে হুমকির মুখে। যেখান থেকে বালুগুলো উঠেছে বস্তাগুলো সেখানে দিতেছে। নদী থেকে কাঁচা বালু আনি যায়, এই বালু ঢেউর লাগে সব চলে যাবে। ডাম্পিংয়ে যে বস্তাগুলা ভরতেছে, এই বস্তাগুলা আধা বস্তা ভরে পানি সহকারে ফুল করি ফালাই দেয়। প্রশাসন সঠিক ব্যবস্থা গ্রহণ করে, তাইলে আমাদের দেশ নদী ভাঙনের কবল থেকে রক্ষা পাবে। আমাদের সবচেয়ে বড় দাবি হলো পেরেটা যেন যেভাবে বাজেট হয়েছে সঠিকভাবে যেন আমরা এই কাজটা আমরা সম্পূর্ণভাবে করতে পারি। যদি নদী গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে গবেষণা করে প্রকল্প গ্রহণ করা হতো, তাহলে আমাদের ভোলার এই বাঁধগুলো টেকসই হতো। আজকে যেভাবে করা হচ্ছে তাতে মনে হচ্ছে সরকারের হাজার হাজার কোটি টাকা শুধু জলেই যাচ্ছে। এদিকে অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের পাশাপাশি প্রকল্পের কাজ যথাযথ মনিটরিংয়ের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। জায়গা ভেদে সেটা আমরা সেট করে দিয়েছি যে কত কিলোমিটার দূর থেকে বালু তুলবে, এবং এখনও কিন্তু সেভাবেই বালু তোলা হচ্ছে, যার ফলে এই নদী ভাঙনের যে ইস্যুটা বালু তোলার কারণে এটা এখানে আসলে প্রযোজ্য নয়। শহররক্ষা বাঁধের নিকট থেকে বালি তুলতেছে এই ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে নাই। যদি একেবারে নিকট থেকে বালি তুলে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রশাসনের সহযোগিতায় সেটা প্রশাসনকে অবহিত করবো। প্রশাসন, জেলা প্রশাসন থেকে এটা বন্ধ করা হবে। একদিকে নদী ভাঙনে ঘরহারা মানুষ, অন্যদিকে বছরের পর বছর ধরে চলা ব্যয়বহুল বাঁধ প্রকল্প, অথচ সমাধানটা থেকে যাচ্ছে ধোঁয়াশায়। প্রশ্ন থেকেই যায়, প্রকল্পের নামে এই বিশাল ব্যয় কি সত্যি নিরাপত্তা দিচ্ছে, নাকি দুর্নীতি আর অদক্ষ পরিকল্পনার চোরাবালিতে হারিয়ে যাচ্ছে ভোলার ভবিষ্যৎ?
ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। গত বছর ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে বরগুনার উপকূলবাসী। সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহৃত বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান মেরামতে উঠেছে অর্থ লোপাটের অভিযোগ। যে অভিযোগ কোনো ঠিকাদারের বিরুদ্ধে নয়, খোদ শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলার শিক্ষা অফিসের বিরুদ্ধেই। সেই অভিযোগের আবার তদন্ত করছে জেলা শিক্ষা কর্মকর্তা। দেখুন জিয়াদ মাহমুদের প্রতিবেদন। গেল বছরের ২৬ মে ঘূর্ণিঝড় রেমাল উপকূলে আঘাত হানলেও বরগুনায় মূলত তাণ্ডব চালায় পরদিন ২৭ মে। সেদিন রেমালের আঘাতে ঘরবাড়ি সহ ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। ২০২৩-২৪ অর্থ বছরে রেমালে ক্ষতিগ্রস্ত বরগুনার ২২৯টি প্রাথমিক বিদ্যালয় সংস্কারে বরাদ্দ আসে প্রায় কোটি টাকা। তবে বরাদ্দের অর্থে কাজ নিয়ে অনিয়ম আর দুর্নীতির অভিযোগ উঠেছে। সদর উপজেলার বুড়িরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেয়ালে ফাটল ও মেঝের ক্ষতি দেখিয়ে বরাদ্দ মেলে ১,২০,০০০ টাকা। তবে সেই কাজ সম্পন্ন হয়নি। একই রকম অবস্থা বরাদ্দ পাওয়া বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের। রয়েছে অর্থ বরাদ্দেও অনিয়মের অভিযোগ। আমাদের স্কুলে মোটর নষ্ট হয়েছিল, তারপর ওই বাতাসে ফ্যান যে ছিল অনেক ফ্যানই নষ্ট হয়ে গেছে, ম্যাক্সিমাম ফ্যানই নষ্ট হয়ে গেল। সাবমার্সিবল গেছে, ওগুলো সারাইছি। তারপরে কেসি গেট সারাইছি, আপনার ওই দরজা গেছিল, দরজাগুলো সারাইছি। নতুন ভবনগুলোতে আপনারা দেখবেন যে লক্ষাধিক টাকাও বরাদ্দ আসছে, কিন্তু আমি সবচেয়ে সর্বনিম্ন টাকা পেয়েছি, যার ভবনের অবস্থা খুবই দুর্বিষহ। সরকারি এই অর্থ বরাদ্দে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা শিক্ষা অফিসের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন, তদন্ত শেষে নেওয়া হবে ব্যবস্থা। যারা এই দুর্নীতির সাথে জড়িত, যারা এই অর্থ লোপাট করেছে, তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এবং তারা যদি অর্থ লোপাট করে থাকে তাহলে তাদেরকে যেন শাস্তির আওতায় আনা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটা চাহিদা চাওয়া হয়েছে, এটা নির্বাহী চাহিদা চাওয়া হয়, সেটা মাঠ পর্যায় থেকে উপজেলার মাধ্যমে আসা হয়। আমি মনে করি ওটা যাচাই বাছাই করি আরও সঠিকভাবে দেওয়া উচিত। অবশ্য স্কুল থেকে যে তালিকা হয় সেটাই কম্পাইল করে দেওয়া হয়েছে। আর্থিক যদি সংশ্লেষ থাকে, অনিয়ম থাকে, তার জন্য সরকারি নিয়ম নীতি আছে, সেটাই ব্যবস্থা করা হবে। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বরাদ্দ নিয়ে অনিয়ম আর দুর্নীতির এই চিত্র কেবল বরগুনা সদর উপজেলায় নয়, জেলার বাকি 5টি উপজেলায়ও একই চিত্র। তাই শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কেবল আশ্বাসই নয়, তদন্তপূর্বক দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহল ও শিক্ষার্থীদের। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। রাতের আধারে ফোটা ফুল বা দিনের আলোতে ফল দেওয়ার প্রতিশ্রুতি যেন পরমা প্রকৃতির আত্ম উৎসর্গ। নিজের সৌন্দর্য বিলিয়ে এমন সহযাত্রী কখনো ক্লান্ত হয়নি, বরং মনে হয়েছে ভালোবাসার উৎসব। যানজটের অলিগলিতে তপ্ত দুপুরে রঙিন ফুলের উপর এক পশলা বৃষ্টির ফোঁটায় আটকে যায় পথচারী। এভাবেই চলে যোগাযোগ। প্রকৃতির এমন দানে মুগ্ধ নগরবাসীও। এদিকে মধুমাস জ্যৈষ্ঠে মৌসুমি ফলের গন্ধে ভরা বাজার। মেঠোপথ বেয়ে শহুরে প্রকৃতির রূপ লাবণ্যে ভরা মধুমাসের রসনাবৃত্তি থাকছে প্রতিবেদনে। দক্ষিণা হাওয়ার দোলায় উতলা প্রকৃতি, মন পবনে লেগেছে তারই ছোঁয়া। নাগরদোলায় ভর করে উষ্ণ খরা কিংবা হঠাৎ বৃষ্টিতে মধুমাস জ্যৈষ্ঠের শুভ আগমন। প্রকৃতির পরম লালিত ছোঁয়ায় পত্রপল্লবের হামাগুড়িতে ভেসে ওঠে ফুল আর ফল। প্রকৃতির এমন সৃজনশীল পরিবর্তন সবই গ্রীষ্মের স্মারক। জ্যৈষ্ঠের প্রখর রোদে ফুলের সুরভিতে কুঞ্জপথ আজ লাবণ্যময়। ফুলের সুবাস ছড়িয়ে নগরের অলিগলিতে যেন ফুলের তোরণ। যানজটের ফাঁক গলে রঙিন ফুলেদের লুকোচুরি, যে আবেদনে আটকে যায় পথচারীর চোখ। বকুল ফুল তুললাম, তারপরে কৃষ্ণচূড়া তুললাম, এবার এই যে কানে একটা দিছি কাঠগোলাপ। ফুল সব কিছুতে মানায়, যেমন গাছেও মানায়, তেমন একটা মানুষ নিয়ে যদি হাতে পড়ে কানে কুঁকুচে সব কিছুতে ফুল মানায়।
গ্রীষ্মকালে বাগান বিলাস সব কিছু ফুটে একদম সেটা মনোমুগ্ধকর করে ফেলে, তো তখন দেখতে খুবই সুন্দর লাগে। সেই সময়টার জন্য হলেও আমাদের যে শহরটা খুবই সুন্দর লাগে আমাদের দেখতে আর কি। এই যেমন মঞ্জুরির হলুদ ফুটেছে আলো হয়ে, আওড়াচ্ছে মধুমাসেও, থামেনি সোনালুদের জৌলুস। আর কৃষ্ণচূড়া জারুলদের দাপট কমলেও বাগানবিলাস, পালান, বকুল, কাঠগোলাপ, চম্পাদের পদচারণায় মুগ্ধ রূপন্তীরা। কি বলবো, বলার মতো ভাষা নেই। যে কারণে আমি এখন এই বয়সে এসেই আমার ছেলে মেয়েকে নিয়ে আমি এখনো পর্যন্ত ফুলের গাছ হাতে নিয়ে ঘুরতেছি। আমি যখন আমার গার্লফ্রেন্ডকে ফুল দিই, ওই অনুভূতিটা আসলে ভাষা দিয়ে অনুভব করা যায় না। বাগানে বাগানে রসালো ফল নামাতে চাষিদের চঞ্চলতা। পরমার মোহনীয় আবেদনে ফলের মমা গন্ধে মধুময় হাটবাজার। মধুমাস জ্যৈষ্ঠে শীর্ষ চাহিদা আম আর লিচুর পাশাপাশি কাঁঠাল, আনারস, জাম, জামরুল, ডেউয়া, বেলসহ বাহারি ফলের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। পাইনাল যাকে বলে, জামরুল, জাম, আমি নিজে হাতে নিজের পায়ে গাছে ওইটা খাওয়া। এখন আমি সেই জন্য স্বাদও বুঝি, ওদের সাথে লেগে যায় হঠাৎ, আমি সব বুঝি কেন। মানে গাড়ি ভাড়া আছে, ক্যারিং খরচ আছে, তারপরে কর্মচারী আছে, সব মিলিয়ে মনে করেন যে কারেন্ট বিল দিতে হয়, সব মিলিয়ে তো মনে করেন আমাদেরও চলতে হবে ভাই। তালপানি খাওয়ার এই অনবদ্য স্মৃতি গ্রামীণ জনপদের চিরায়ত দৃশ্য। তবে এই শহরে জ্যৈষ্ঠের দিনে তালের শ্বাস খাওয়ার সঙ্গে পুরনো স্মৃতির ফেরা। নিম্নবিত্তের সংসারে বিদেশি ফল খাওয়ার স্বাদ হয়তো খুব একটা হয় না, কিন্তু মধুমাসে দেশীয় ফল খাইয়ে তৃষ্ণা মেটানোর অভিপ্রায়। ভাই ছোটকালের স্মৃতি তো এখন মিলবে না, কারণ এখন শহরে আর 1.5 গ্রাম গাছে পাইরে খাইতাম তাজা। 1000, 1500, নিম্ন 500 এরকম রুস। জাম, তারপরে ওই যে জামরুল বলে, সব ফলই আছে। দেশি ফল কোনোটাই এখন বাদ দেন, ফুললি সিজন। প্রকৃতি ও পরিবেশ বিষয়ক লেখকরা মনে করেন জলবায়ু পরিবর্তনে ঋতু হারাচ্ছে ভারসাম্য। তাই প্রকৃতি সুরক্ষায় ফুল ফল রোপণে উৎপাদক শ্রেণীকে উদ্বুদ্ধ ও গবেষণা বাড়ানোর তাগিদ দেন। এই যে একটা ইমব্যালেন্স অবস্থা ওয়েদারের, এই কারণে আমাদের ফলের যে উৎপাদন সেটা অনেকটা ব্যাহত হচ্ছে, এবং এই কারণে মৌসুম যেমন আমাদের একটু ওলটপালট হচ্ছে। দেশীয় যে ফলগুলো আছে এগুলো উৎপাদন, গবেষণা এইসব দিকে আরেকটু নজরদারির প্রয়োজন। নিম্নবিত্ত জ্যৈষ্ঠের ফল খেয়ে সারা বছর অপেক্ষায় থাকেন মধুমাসের। নিয়মিত ফল খাওয়ার সুযোগ না থাকলেও মৌসুমি ফলে রয়েছে ঔষধি গুণ। পুষ্টিবিদরা মনে করেন মৌসুমি ফলের পুষ্টিগুণ অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি, তাই পরামর্শ দেন পরিমিত মাত্রায় ফল খেতে। যেহেতু আমরা এখানে বেশি পেয়ে থাকি, সেজন্য কারো কারো ক্ষেত্রে এই ফল পরিমিত পরিমাণে খাওয়াই ভালো। বেশি খেলে তাদের শারীরিক অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। ফলের সুমধুর গন্ধে মধুময় জ্যৈষ্ঠ মাস হয়ে উঠেছে আরও বেশি মধুময়। রাজধানীর বাজারগুলো রয়েছে সেগুলো এখন পর্যন্ত মৌসুমি ফলে ছেয়ে গিয়েছে। বর্তমানে এর যে দাম রয়েছে সেটি নিয়ে ক্রেতাদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে দাম যাই হোক না কেন, সব শ্রেণী পেশার মানুষই মৌসুমি ফলের স্বাদ নিয়ে থাকেন, আর এরই মধ্যে প্রকৃতি তার সেবা দিয়ে থাকেন। শাহিনুল ইসলাম, সাগর, এখন, ঢাকা। নাটোরের লিচু বাগান মালিকরা এবার যেন একটু বেশি খুশি। কেনই বা খুশি হবেন না, ফল যে এবার বেশ ভালো। জ্যৈষ্ঠের মধু মাসে বাগানে বাগানে চলছে লিচু পাড়ার ধুম, যার রেশ পড়েছে লিচুর আড়তে। এবছর জেলায় 120 কোটি টাকার লিচু বিক্রির আশা স্থানীয় কৃষি বিভাগের। মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। থকায় থকায় ঝুলছে রসালো ফল লিচু। সবুজ পাতার উপর বিছানো লাল টসটসে লিচু দেখে জিভে জল আসবে যে কারো।
এরই মধ্যে নাটোরের প্রতিটি বাগান থেকে লিচু পাড়তে ব্যস্ত সময় পার করছেন মালিক ও শ্রমিকরা। আবার সেখানেই চলছে বাছাই ও প্যাকেটের কাজ। এবছর অনুকূল আবহাওয়ায় লিচুর ফলন ও দাম ভালো হওয়ায় খুশি চাষিরা। তবে গত বছর ১০০ লিচু ২০০ থেকে সর্বোচ্চ ২৫০ টাকায় বিক্রি হলেও এবার সেখানে ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে বাড়তি দামে গত বছরের ক্ষতি পুষিয়ে নিচ্ছেন বাগান মালিকরা। ভালো ফলন হয়েছে, আর আকাশের যে আবহাওয়াটা ছিল মোটামুটি ভালো ছিল, তাতে লিচুর মধ্যে পোকাও নাই এবং বাম্পার ফলন, দুর্যোগেও ক্ষতি হয়নি আমাদের। তাপমাত্রা বেশি কারণে কিছু আগুন লিচুগুলা পুরে নষ্ট হয়েছে এবং ফেটে গেছে। এই কারণে অনেক ব্যাপারী হয়তো বা যাদের আগুন লিচু ছিল তারা অনেক ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু নোমলা লিচু যাদের আছে পুড়েনি ফাটেনি, এগুলো খুব ভালো ব্যবসা হবে এবং ভালো ফলন হবে। লিচুর এতই ফলন, যথেষ্ট পরিমাণে লাভ হবে। ফলন ১০০ ফলন, পুরা নাই, কিছু নাই, ফাটা নাই, হাই দাম ৩,০০০ টাকা করে বেচেছি। নাটোর জেলায় যে পরিমাণ লিচু চাষ হয় তার বেশিরভাগই চাষ হয় এই নাটোরের গুরুদাসপুরে। প্রায় ৭০ থেকে ৮০% লিচু চাষ হচ্ছে এখানে। লিচু গাছ থেকে পাড়ার পর সেটি চলে যাচ্ছে স্থানীয় বাজারে। উপজেলার বেরগঙ্গা, রামপুর, বটতলা বাগানে লিচু পাড়ার পর সরাসরি বিক্রির জন্য শত শত গাড়ি নিয়ে আসছে এই বাজারে, যেখানে লিচু কিনতে তৈরি হয়েছে উপচে পড়া ভিড়। গুরুদাসপুরের লিচুর স্বাদ ও মান ভালো হয় প্রতি বছর লিচু কিনতে দেশের বিভিন্ন জায়গা থেকে আসেন পাইকারি ব্যবসায়ীরা। কত লিচুর দাম যা আপনি হলো ২৮০০, ৩,০০০, ৩২০০, ২৫০০, ২২০০ টাকা। আমদামি ভালো আছে, এখানে যেরকম বেচা ওইখানে এরকম বেচা। মোকামে মালের দাম একটু কম, ব্যাপারীরা খুশি না। মানে মেয়ের থেকে যে পরিমাণ মাল কিনতেছে যে দামে, আসলে মোকামে নিয়ে যাওয়া ওই দাম পাচ্ছে না জন্য মানে আপনার ব্যাপারীরা একটু অখুশি, কিন্তু বাগান মালিকেরা খুশি। এখানে প্রায় প্রতিদিন ৫০ লক্ষ টাকার লিচু বিক্রি হয় এবং খুব সুস্বাদু এবং সুন্দর লিচু এখানে পাওয়া যায়। নাটোরের লিচু আগাম হওয়ায় চাহিদা থাকে বেশি, যার কারণে দিনাজপুরের লিচু বাজারে আসার আগেই তা ফুরিয়ে যায়। ফলে সব মিলিয়ে লিচু আহরণ থেকে বাজারজাত পর্যন্ত ১ মাসে লেনদেন হবে অন্তত ১২০ কোটি টাকা। মাহবুব হোসেন, এখন নাটোর। সপ্তাহ ব্যবধানে বাজারে কেজিতে 10 টাকা কমেছে সব ধরনের সবজির দাম। একই সাথে কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দর। এছাড়া দাম কমায় কিছুটা স্বস্তি রয়েছে মাছের বাজারে। এ নিয়ে আরও জানাতে নওগাঁ থেকে যুক্ত হয়েছেন আব্বাস আলী ও কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন মেসবাউদ্দিন পলাশ। প্রথমে চলে যেতে চাই আব্বাসের কাছে। আব্বাস, নওগাঁর বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন? কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে? রাত্রে পাইকারিতে সব ধরনের সবজির সরবরাহ রয়েছে। এতে করে বলা যায় যে গত 1 সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজিতে অন্তত 10 টাকা পর্যন্ত কমেছে। আর সবজির সরবরাহ বাড়ার কারণে ক্রেতাদের মাঝে বেশ স্বস্তি ফিরেছে বলে আমরা দেখেছি। আজ নওগাঁ জেলার পাইকারি পৌর পাইকারি সবজির বাজার, এই সবজির বাজারটি ভোর থেকে শুরু হয় এবং আশপাশে যারা কৃষক রয়েছেন তারা তাদের উৎপাদিত সবজি এখানে বিক্রি করার জন্য নিয়েছেন। এখানে সবজির দামের কথা যদি বলে, যে সবচেয়ে বেশি দামি যে সবজি বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি, এবং অন্যান্য যেসব সবজি রয়েছে সেগুলো বলা যায় যে 15 থেকে 40 টাকা কেজির মধ্যে পাওয়া যাচ্ছে। যেমন কাকরুল এখানে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, পটল তরই বিক্রি হচ্ছে 20 টাকা কেজি, করলা সিসিঙ্গা 30 টাকা কেজি, বরবটি বিক্রি হচ্ছে 20 টাকা কেজি, দেশি শসা 40 টাকা কেজি, এবং যেগুলো হাইব্রিড শসা বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি। সিসিঙ্গা বিক্রি হচ্ছে 25 টাকা কেজি। মিষ্টি কুমড়ার দাম অনেকটাই কমেছে, এখন বলা যায় যে 10 থেকে 12 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রকারভেদে 30 থেকে 35 টাকা কেজি, সবুজ শাক লাল শাক বিক্রি হচ্ছে প্রকারভেদে 20 থেকে 25 টাকা কেজি, ডাটা বিক্রি হচ্ছে 2 থেকে 3 টাকা পিস, এবং আলু আগের দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ বলা যায় যে 15 থেকে 20 টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে। কৃষকরা বলছেন যেহেতু বর্ষা মৌসুম চলছে এবং সবজির উৎপাদন বেশি হচ্ছে, আর সবজির উৎপাদন বেশি হওয়ার কারণে বাজারে সরবরাহ বেড়েছে, এতে করে দাম অনেকটা কমে এসেছে। কৃষকরা বলছেন যদিও দাম কিছুটা কমেছে তারপরও তাদের লোকসান গুনতে হচ্ছে না, কারণ উৎপাদন পরিমাণ বেশি হয় এবং বিক্রি বেশি হওয়ার কারণে তাদের কিছুটা লাভ থাকছে বলে জানিয়েছেন। এবং যেহেতু পাইকারি বাজারে যদি সবজির দাম কমে বা বাড়ে তার প্রভাব খুচরা বাজারে পড়ে। পাইকারিতে সবজির দাম কমে আসার কারণে খুচরা বাজারেও দাম কিছুটা কমেছে, এতে করে ক্রেতা বা ভোক্তার মাঝে বেশ স্বস্তি ফিরেছে বলে আমরা দেখেছি।
আর এই পাইকারি বাজারে যেহেতু পর্যাপ্ত পরিমাণ সবজির সরবরাহ হয়েছে এবং এখানে বেচা বিক্রি বেশ জমজমাট আমরা দেখেছি এবং কৃষকরা বলছেন যে এই বর্ষাকাল যদি শেষ হয় তাহলে সবজির সামনে সরবরাহ আরও বাড়বে এবং পোকামাকড়ের উপদ্রব অনেকটাই কম হবে, তাদের শেষ খরচ অনেকটাই কমে আসবে বলে তারা জানিয়েছেন। তবে সব মিলিয়েই বলা যায় যে সবজির বাজার বেশ স্বস্তি ফিরেছে। তো এই ছিল আমার কাছে সবজির দরদাম নিয়ে সব শেষ। সবজির দরদাম জানছিলাম আব্বাস আলীর কাছ থেকে। এবার যেতে চাই কুষ্টিয়ায় পলাশের কাছে। পলাশ, ঈদকে সামনে রেখে দাম বাড়তে পারে কিংবা কমতে পারে কিনা, বিক্রেতারা নিয়ে কি বলছেন? রাত্রি ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার যে পৌর যে মাংস বাজার এবং পাশে যে মাছ বাজার, সেখানে রয়েছে মাংস, কিন্তু সব ধরনের মাংসের দাম কিন্তু যে কমেছে। আমি আজকে আমার পেছনে দেখছেন যে ক্রেতা একেবারেই ক্রেতা শূন্য। মূলত বিক্রেতারা বলছেন যে সামনে ঈদ, এতে যে ক্রেতারা কিন্তু আসলে তাদেরকে কিন্তু পাওয়া যাচ্ছে না এবং ক্রেতা না পাওয়ার কারণেই মাংসের দাম কিন্তু একেবারেই কমেছে। আজকে যে গরুর মাংস কিন্তু এই বাজারে বিক্রয় হচ্ছে 720 টাকা কেজি। গেল সপ্তাহে কিন্তু এটি বিক্রয় হচ্ছিল যে 750 টাকা, কিন্তু সেটি আজকে 30 টাকা কমেছে। এছাড়া যে আমি ব্রয়লারের বাজারে ঘুরেছি, ব্রয়লার যে মুরগি, সেই মুরগি কিন্তু এই বাজারে এখন বিক্রয় হচ্ছে 180 টাকা। এছাড়াও সোনালী যে মুরগি, সেই মুরগিটা আসলে বিক্রয় হচ্ছে 240 টাকা। মূলত গেল সপ্তাহে কিন্তু সব ধরনের যে এই সব মাংসের দাম কিন্তু বৃদ্ধি ছিল, 20 থেকে 30 টাকা কিন্তু আজকে কমেছে। এছাড়াও একটু বলি, আমার পাশে কিন্তু রয়েছে যে মাছ বাজার, সেখানেও কিন্তু সব ধরনের যে মাছের দাম কিন্তু কমেছে। আজকে আমি একটু আগেও সেখানে ঘুরেছি, ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। ব্যবসায়ীরা বলছেন যে বাজারে সরবরাহ রয়েছে এবং এতেই যে মাছের দাম কিন্তু আসলে কমেছে। আজকে রুই মাছ বিক্রয় হচ্ছে 270 টাকা। এছাড়া যে কাতল মাছ, সেটিও কিন্তু 270 টাকা, 80 টাকা এরকম বিক্রয় হচ্ছে। এছাড়া আমি একটু আগে কথা বলেছি তেলাপিয়া মাছের, সেটি কিন্তু বিক্রয় হচ্ছে 160 থেকে 80 টাকা কেজি। এছাড়া সব ধরনের মাছের দাম আসলে কমেছে। মূলত তারা বলছেন যে সরবরাহ রয়েছে, তবে তারাও বলছেন যে ক্রেতা একেবারে যে ঈদের সামনে কিন্তু তারা খুব বেশি যে এই সব মাছ এবং মাংস সেটি কিছু কিনতে বেশি তারা আগ্রহ দেখাচ্ছে না, এতেই কিন্তু দাম কমেছে। এই ছিল রাত্রি আমার কাছে কুষ্টিয়া থেকে। নওগাঁ, কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন বাজার দরের খবর। বগুড়ায় দেশি মুরগির খামার গড়ে স্বাবলম্বী হয়েছে কয়েক গ্রামের মানুষ। খামারে বাচ্চা সরবরাহ করা হচ্ছে সমিতি ভিত্তিক ইনকিউবেটর থেকেই। এতে ডিম থেকে বাচ্চা ফোটাতে খরচ হচ্ছে মাত্র 5 থেকে 6 টাকা। ফলে প্রতি মাসে খামারিরা আয় করছেন 20 থেকে 30 হাজার টাকা। মাজিদুর রহমানের প্রতিবেদন। নাসরিন খাতুন, যিনি স্নাতকোত্তর পাশ করেও ছিলেন বেকার, পরে ব্যাংক থেকে সামাজিক দায়বদ্ধতা তহবিলের আওতায় বিনামূল্যে পান ইনকিউবেটর। সেই ইনকিউবেটরই তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়, কারণ এর সাহায্যে দেশি মুরগি বাচ্চা ফুটিয়ে তৈরি করেছেন খামার, আর সেই খামার থেকে প্রতি মাসে আয় করছেন 1.5 লাখেরও বেশি টাকা। আমাদের এই যে ইনকিউবেটর মেশিনটা দিছে, এই ইনকিউবেটর মেশিন দেওয়ার পর আমি খুব উপকৃত হয়েছি। ওখানে ডিম ফুটাইয়া আমি ওই যে এখানে বাচ্চা সব ফুটাই নিয়েছি, আবার বাহিরেও দিছি। গ্রামের অনেকেই নাসরিনের কাছ থেকে মাত্র 6 টাকা খরচে মুরগি বাচ্চা ফুটিয়ে নিচ্ছেন, আর সেই মুরগির বাচ্চা থেকে খামার করে সচ্ছলতা ফিরেছে গ্রামের অনেক পরিবারের। কৈচর দক্ষিণপাড়া গ্রামে 4টে ইনকিউবেটর আছে, মাসে 4 থেকে 500 মুরগি ফুটাই। আমিও লালন পালন করি, মাসে ভালো লাভবান হই। এদিক থেকে ট্রেনিং নিছি আমি, এদিক থেকে আমাদের সংসারে আয় উন্নতি একটু ভালো। এখন এই জায়গা থেকে সমিতির মাধ্যমে ভালোই উপকার হয়, বাচ্চা বুচ্চা সব নিয়ে যায়, আমার ছেলে বাচ্চা ফোটায়, সবাই নিয়ে যায় এবং আশেপাশের লোকজন খুবই উপকারিত হচ্ছে। সবার বাড়িতে আপনার ফার্ম আছে। বগুড়ার কৈচর গ্রাম ছাড়াও পাশের গাবতলী ও সারিয়াকান্দি উপজেলাতে দেওয়া হয়েছে আরও 16টি ইনকিউবেটর, যা তদারকি করছে স্থানীয় বেসরকারি একটি সংস্থা। প্রকল্পের আওতায় আমরা
বিশেষ করে দরিদ্র এবং হতদরিদ্র জনগোষ্ঠী দ্বারা অল্প সংখ্যক দেশি মুরগি পালন করি। তাদেরকে আমরা ছোট আকারে ইনকিউবেটর বা মিনি হ্যাচারি বলা হয়, এই মিনি হ্যাচারি আমরা সরবরাহ করছি অনুদান হিসাবে। এই মিনি হ্যাচারিতে তারা দেশি মুরগি পালন করে সেই মুরগির ডিম ওখানে বসাচ্ছি, ফলে এখান থেকে বাচ্চা উৎপাদন হচ্ছে। এই বাচ্চা উৎপন্নের মাধ্যমে তারা নিজেরা বাচ্চাগুলো পালন করতেছে, পাশাপাশি তারা বাচ্চাগুলো বিক্রিও করতে পারতেছে। ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ সহ ঋণ সহায়তা করা হচ্ছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রশিক্ষণ দিচ্ছি, তাদের সঙ্গে উঠান বৈঠক করতেছি, তাদের সাথে গ্রুপ ওয়ার্ক করছি এবং যাদের ফিনান্সিয়াল সাপোর্ট দরকার ব্যাংকের সঙ্গে আমরা কিন্তু কথা বলছি। পটেনশিয়াল খামারি বা ক্ষুদ্র যারা নিতে চায় লোন, সেটা কিন্তু আমরা ট্যাগ করে দিচ্ছি এবং এ বিষয়ে আমাদের প্রশাসনও কিন্তু প্রাণী সম্পদের উন্নয়নে যথাযথ ভূমিকা রাখছে এবং অত্যন্ত পজিটিভলি কাজ করছে। বগুড়ার 3টি উপজেলায় একটি ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা তহবিলের সহায়তায় 20টি ইনকিউবেটর দেওয়া হয়েছে। এতে গ্রামের প্রায় 4,500 পরিবারে গড়ে উঠেছে ক্ষুদ্র উদ্যোক্তা। মাজিদুর রহমান, এখন বগুড়া। খুব বেশি বেচাকেনা শুরু না হলেও কোরবানি ঘিরে রাজশাহীতে জমে উঠেছে গবাদি পশুর হাট। অর্থনীতির সেই পুরনো সূত্র, সরবরাহ বেশি মানে বাজারে দাম কম, এখন পর্যন্ত হাটে সেটাই দেখা যাচ্ছে। এদিকে বাজারে সব সময় মাঝারি গরুর চাহিদা বেশি থাকে, তাই বড় গরু নিয়ে টেনশনে থাকে গৃহস্থ ও খামারিরা। যাই হোক, পরের সপ্তাহেই হাটে বেচাকেনা জমজমাট হয়ে ওঠার আশা ইজারাদারদের। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। রাজশাহী নগরীর সিটি হাট আসন্ন কোরবানিকে সামনে রেখে বিভিন্ন প্রান্ত থেকে আসছে গরু। হাটে বাড়ছে পশুর যোগান, ছোট বড় মাঝারি, আছে সব সাইজের গরু মহিষ। এসব গরু কয়েক বছর লালন পালনের পর বিক্রির জন্য হাটে তুলেছেন খামারিরা। তবে হাটে ক্রেতার আনাগোনা কম, অধিকাংশই দেখছেন, যাচাই করছেন দাম। তা কিনা শুরু হয়েছে ভাই, মোটামুটি ভাই, খুব ব্যাপক আকারে না ভাই, মিলছে না আমাদের প্রত্যাশা অনুযায়ী। আমরা যেটা আশা করেছি এটা আমাদের মিলছে না, কাস্টমার কম, কিনা বেচা কম হয়েছে। রাজশাহী সিটি হাটে যে ধরনের আপনার ভিড় হওয়ার কথা, ওই পরিমাণে ভিড় এখনো আমি পরিলক্ষিত হচ্ছে না আমার কাছে। 3 থেকে 3.5 মণ ওজনের গরু বিক্রি হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে। মাঝারি গরু 2.5 থেকে 4 লাখ, আর বড় গরুর দাম 7 থেকে 12 লাখের মধ্যে। আর হাটের সেরা গরুর দাম হাঁকা হয়েছে 20 লাখ টাকা পর্যন্ত। খামারিরা বলছেন পশুপালনে খরচ বেড়েছে, কিন্তু সে তুলনায় মিলছে না দাম। কিনা বেচা হচ্ছে না ভাই, পাটের দাম কম বলছে, এই 16-17 হাজার টাকা দাম কম বলতেছে। এখন দাম মোটামুটি আমার এই গরুর দাম বলছে 40 বলছে আমার এই গরুর দাম, যে আমি দাম চাচ্ছি আপনার 65। বাইরের পার্টি কম, গরু যে দামে কিনে হচ্ছে 10,000 করে কম বলছে। রাজশাহী নগরীর সবচেয়ে বড় ও স্থায়ী হাট থেকে পশু কিনে ঢাকা, চট্টগ্রাম, সিলেটে সরবরাহ করেন ব্যাপারীরা। তবে বড় ব্যাপারীরা এখনো আসেননি, এতে বেচাকেনা কমেছে বলছেন ব্যবসায়ী ও হাট মালিক। ক্রেতা নাই, এখনো তো গরু কিনা বেচা লাগেনি। চাঁদ উঠলে এলাকা ঘরীয় লোকেরা গরু কিনা বেচা করবে। চাঁদ উঠান, আর আমাদের শহরের লোক তো এখন আপনার একদিন আগে এসে গরু কেনাকাটা পায় নাকি, কুরবানির জন্য নিয়ে যায়, কিনে কুরবানি দেয়, আগে কেউ কিনে পুষতে চায় না। নগরীর সিটি হাটের পাশাপাশি রাজশাহীর কাকন, মন্ডুমালা, চৌবাড়িয়া, দামকুড়া হাট থেকে দেশের নানা প্রান্তের ব্যাপারীরা গরু সংগ্রহ করেন। রাকিবুল হাসান, এখন রাজশাহী। ভারতীয়দের সঙ্গে টেক্কা দিতে কাতারের ব্যবসা বাণিজ্যে আধিপত্য বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের। রেস্টুরেন্ট ও শপিং মল ছাড়াও উপসাগরীয় দেশটিতে প্রবাসী মালিকানাধীন প্রতিষ্ঠানের সংখ্যা ছাড়িয়েছে 30,000। ব্যবসা বাড়ায় বাংলাদেশিদের জন্য তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবিতে প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মতো বাংলাদেশি উদ্যোক্তাদের সাফল্য অব্যাহত রয়েছে কাতারে। একসময় কাজের সন্ধানে আসা প্রবাসীরা এখন নিজেরাই তৈরি করছেন কর্মসংস্থান। দেশটির আল খোর সিটির সিমা ইসমা এলাকায় গড়ে উঠেছে দেশীয় রেস্টুরেন্ট ও শপিং মল সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। কয়েক বছর আগেও কাতারের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান ভিনদেশিদের দখলে ছিল। ধীরে ধীরে ভারতীয় ও পাকিস্তানিদের সঙ্গে পাল্লা দিয়ে এ খাতে শক্ত ভিত গড়েছেন প্রবাসীরা। ফলে নতুন করে আরব উপসাগর পাড়ি দেয়া বাংলাদেশিদের জন্য তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। আমাদের এরিয়ার মধ্যে অনেক বাংলাদেশি পর্যটকরা আসে, বিচের মধ্যে প্রায় প্রতিদিন অনেক বাঙালি বাইরে আসে। তা আমরা সেদিক দিয়ে চিন্তা করে
আমরা এই এলাকার মধ্যে আমরা রেস্টুরেন্টে চালু করেছি। এখানে কোনো বাঙালি প্রতিষ্ঠান আগে ছিল না, এখন আলহামদুলিল্লাহ অনেক বাঙালি প্রতিষ্ঠান হয়েছে, বাংলাদেশিদের অনেক প্রতিষ্ঠান হয়েছে, আমরাও এখানে প্রতিষ্ঠান করছি। উপসাগরীয় দেশটির জনগণ বাংলাদেশিদের পরিশ্রমী, কর্মদক্ষ ও নিষ্ঠাবান মনে করেন। তাদের দাবি, আধুনিক কাতার বিনির্মাণে অবদান রেখে চলেছেন বাংলাদেশি শ্রমিকরা। ইনশাআল্লাহ المطعم بيكون فاتحة خير لنا جميعا وثقتكم وهمتكم نجاح المشروع المطعم باسم الغد لفريق العمل ان شاء الله। কাতারে বাংলাদেশি মালিকানাধীন 30,000-এর বেশি ছোট বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। ধারণা করা হয় এসব প্রতিষ্ঠানে কাজ করছেন 1 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি। সব মিলিয়ে বর্তমানে প্রায় 4 লাখের মতো প্রবাসী বাংলাদেশি কাতারে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। এখন কাতার কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলসেই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। কোভিড-19-এর নতুন ঢেউয়ে ভারতে প্রাণ হারিয়েছেন 6 জন। সংক্রামক রোগটি শনাক্ত হয়েছে 1000-এর বেশি ভারতীয়দের দেহে। তবে স্বস্তির খবর হচ্ছে এবারের ভ্যারিয়েন্টকে কম বিপজ্জনক বলছেন বিশেষজ্ঞরা। এদিকে গেল সপ্তাহে থাইল্যান্ডে 50,000-এর বেশি শনাক্তের পাশাপাশি কোভিডে প্রাণ হারিয়েছেন 4 জন। নাফিয়া আরমান মননের প্রতিবেদন। আবারও কি তেড়ে আসছে করোনা ভাইরাস? মহামারী শেষ হবার ঠিক 2 বছর বাদে ভারতে চোখ রাঙাচ্ছে সংক্রামক এই ব্যাধি। 1 সপ্তাহ যাবৎ দেশটির হাসপাতালে বাড়ছে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা। পরীক্ষার পর মিলছে করোনা ভাইরাসের উপস্থিতি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ইতোমধ্যে কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে 1000-এর ঘর। 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে অর্ধেকই কোভিডের নতুন ঢেউয়ের শিকার। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে কেরালায়। তারপরেই অবস্থান করছে মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, তামিলনাড়ু ও কর্ণাটক। ইতোমধ্যে বেশ কয়েকজনের প্রাণহানির তথ্যও মিলেছে। রোগীদের শরীরে মিলেছে JN1, XFG, LF7 ও NB1.8.1 সাবভ্যারিয়েন্টের অস্তিত্ব। তবে বিশেষজ্ঞরা বলছেন, এগুলো অমিক্রনের পুরনো সাবভ্যারিয়েন্ট, যা কোভিডের অন্যান্য সাবভ্যারিয়েন্টের চেয়ে কম বিপজ্জনক। তাই স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি জনগণকে আতঙ্কিত না হবার পরামর্শ দেয়া হচ্ছে। অন্যদিকে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে হাসপাতালগুলোকে পর্যাপ্ত টেস্টিং কিট, বেড ও অক্সিজেনের সরবরাহ নিশ্চিতের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। वेरिएंट्स अभी तक साउथ और वेस्ट इंडिया के थे, वो जो हमने कुछ वेरिएंट सीक्वेंस किए हैं उसके हिसाब से ये वेरिएंट्स जो हैं वो ज़्यादा सीवियर नहीं है पुराने ओमिक्रॉन वेरिएंट से। जनता को उस तरह की चिंता करने की ज़रूरत नहीं है। विजिलेंट जरूर सरकार और सारी एजेंसीज उस पर विजिलेंट हैं। ভারত ছাড়াও কোভিডের অস্তিত্ব পাওয়া গেছে দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশে। গেল সপ্তাহে থাইল্যান্ডে শনাক্ত হয়েছে 50,000-এর বেশি নতুন রোগী। প্রায় 3,000 রোগী চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে। জনসমাগমের মাঝে নাগরিকদের মাস্ক পরার পরামর্শ দিয়েছে দেশটির সরকার। যদিও পার্শ্ববর্তী ভিয়েতনামের পরিস্থিতি স্বাভাবিক। জানুয়ারি থেকে দেশটিতে শনাক্ত প্রায় 200 রোগী, তবে প্রাণহানির শিকার হননি কেউ। অন্যদিকে এশিয়া থেকে যুক্তরাষ্ট্রে ফেরার সময় বিমানবন্দরে কয়েক যাত্রীর শরীরে মিলেছে কোভিডের অস্তিত্ব। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে আজও বিক্ষোভের ডাক। ইশরাক সমর্থকদের 24 ঘন্টার আলটিমেটাম। ভোলার মেঘনায় অপরিকল্পিত বালু উত্তোলন করে বাঁধ নির্মাণ, স্থায়িত্ব নিয়ে প্রশ্ন, হুমকিতে 1000 কোটি টাকার প্রকল্প। বছর ঘুরেও ঘূর্ণিঝড়ের রেমালের ক্ষতি বয়ে বেড়াচ্ছে উপকূল। বরগুনার শিক্ষা প্রতিষ্ঠান মেরামতে অর্থ লোপাটের অভিযোগ। এবং গ্রীষ্মের ফুলে মন্ত্রমুগ্ধ নগরবাসী। ফলের গন্ধে ভরা মধুমাস জ্যৈষ্ঠের বাজার, ভারসাম্য ফেরাতে বেশি গাছ লাগানোর তাগিদ। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon TV।